ওরা চাইছে পাখা বন্ধ করলে কি ভালো? নতুন সিস্টেম তো ওরা জানে না। নমস্কার। আপনারা সকলে জানেন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে। তাদের বাংলাদেশি তকমা দেওয়ার প্রবল প্রচেষ্টা চলছে। অনেককেই বিএসএফের সাহায্যে জোর করে বর্ডার পার করে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং হচ্ছে। আজকে দেখুন, এই যে ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, এটা শুধুমাত্র নিজেদের ভোটের রাজনীতি, সেইটাকে যাতে সফল করা যায় প্রধানত তার জন্য, যে বহু মানুষ যদি এখান থেকে চলে যায় বা তাদের যদি চুপ করিয়ে রাখা যায়, তাহলে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে। এরকম একটা জায়গা থেকে বিজেপি, আরএসএস তাদের মিলিত শক্তি এই কাজ করছে। আপনাদের বলি, আমার হাতে এই যে এতগুলো কাগজ দেখছেন, সবটাই হচ্ছে ডকুমেন্টস। আপনারা কেউ দেখতে চাইলে আমি দেখাতে পারবো কোথায় কোথায় হয়েছে, কত জোর চলছে, কোথায় কোথায় জোর করে পাঠানো হয়েছে, কাদের পাঠানো হয়েছে। তারই উদাহরণস্বরূপ আজকে এখানে আমরা কয়েকজনকে হাজির করেছি। যে খবর কোনো কোনো সংবাদপত্রেও আজকের সংবাদপত্র বেরিয়েছে বলে আমি অন্তত দেখেছি। আরও নতুন নতুন অনেক কথা আছে, সেগুলো পরে আসবো। আমি প্রথমে এদের একটু পরিচয় করিয়ে দিই আপনাকে, যারা এসছেন। এখানে আছেন নিশিকান্ত বিশ্বাস। আপনি একটু দাঁড়িয়ে বসুন। ইনি রানাঘাট থেকে এসছেন। এনার দুই ছেলে, নির্মল বিশ্বাস এবং মণিশঙ্কর বিশ্বাস। ডিসেম্বর 2024 থেকে এরা বন্দী আছেন মহারাষ্ট্রের আকোলাতে। এই ঘটনার পর এনার স্ত্রী স্ট্রোক হয়ে প্যারালাইজ হয়ে আছে, শয্যাশায়ী। এবং এই ঘটনার পর থেকে এনার শরীরও যথেষ্ট খারাপ। আজকে উনি বলবেন, আমি ওনাকে এবার বলতে বলবো। এখানে আছে স্বপন সরকার, পরিমল মণ্ডল, প্রীতম বিশ্বাস। এবং বিশেষ করে এরা সবাই মতুয়া, এটাও আপনারা একটু জেনে নিন। আচ্ছা, এখানে এসছেন হাবড়া থেকে গোলাম মণ্ডল। গোলাম মণ্ডল, হ্যাঁ। 8ই জুন রাত 2টায় মহারাষ্ট্র পুলিশ এনাকে অ্যারেস্ট করে। 14ই জুন অব্দি আটকে রেখেছিল।
এবং তার সাথে এমনই ব্যবহার করা হয়েছিল, ফিরে এসে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এনার সঙ্গে আছে মনিজুল হক এবং অভিজিৎ ঝা। দু একটি বিষয় আরো আপনাদের কাছে তুলে ধরছি। সুইটি বিবি, ইনি একজন ভারতীয় নাগরিক, বীরভূম জেলায় থাকেন। মোরারই তার স্থায়ী ঠিকানা, সেখানকার তিনি বাসিন্দা। এবং শুধু তিনি বাসিন্দা না, 3 প্রজন্ম ধরে তারা বাসিন্দা। তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে আরো 4 জনকে পাঠানো হয়। তার মধ্যে 3 জন হচ্ছে মাইনর অর্থাৎ কম বয়সী, আর একজন হচ্ছেন গর্ভবতী মহিলা। উড়িষ্যায় এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে, প্রায় 400 জনের উপর তাদের বিভিন্ন পর্যায়ে ডিটেন করা হয়েছে। এরা হচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, নদিয়া, পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা থেকে কাজ করতে গেছিল। উড়িষ্যায় এর আগেও আরো 100 জনের উপর পরিযায়ী শ্রমিককে এরকমভাবে ডিটেন করা হয় এবং তাদের, আপনারা অনেকেই জানেন, একটা শব্দ এখন খুব পরিচিত হয়েছে, পুশব্যাক। তো এদের অনেককে এইভাবে পুশব্যাক করা হয়েছে। আপনারা এটাও জানেন যে এরকম যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের জন্য কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলায় চালু করা হয়েছে, যাতে তারা কোথায় আছে সে সম্পর্কে ডিটেলস খবর পাওয়া যায়। তো হেবিয়াস কর্পাস এটা কোর্টে গৃহীত হয়েছে এবং তার মামলা শুরু হয়েছে। আমার কাছে যে অ্যাপিলটা করা হয়েছে সেই অ্যাপিলটাও আছে, যদি আপনাদের কারো দেখার হয় আপনারা দেখতে পারবেন। দেবাশিস দাস হুগলি চুচুড়া থেকে উড়িষ্যায় ডিটেন হয়ে আছে, পাওয়া যাচ্ছে খোঁজ। কুচবিহারের আরতি ঘোষের নাম আপনারা ইতিমধ্যে পেয়েছেন, 52 বছর বয়স তার। তার অপরাধ হচ্ছে তার বিয়ে হয়েছিল আসামে। আসামে বিয়ে হওয়ার কারণে তার স্বামীর সম্পর্কে ওখানে যে অসমে যা চলছে, এখন তো গুরুগ্রাম থেকে অসম সমস্ত জায়গাতেই এই যে আপনার হঠাৎ করে একটা ব্যবস্থা চালু হয়েছে যে ডিবির একটা খোঁজ চলছে যে কে বিদেশি, কে স্বদেশী, কে নাগরিক, কে নাগরিক না। আসামে তো ব্যাপক চলছে। সেখানে কি হয়েছে আপনারা জানেন। আসামে এনআরসিতে 1500 জন প্রমাণিত হয়েছে নাগরিকরা। তারা কোথায় থাকবেন? তারা ক্যাম্প তৈরি করে দেওয়া হয়েছে তাদের, যেটা আমরা জার্মানিতে হতো, হিটলার করেছে সেই ধরনের ক্যাম্প। এবং সেখানে তাদের সাথে, তারা নাগরিকরা, তাই তাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে সেটা মানুষের মতো না। বলা হচ্ছে বারবার যাদের আমরা অ্যারেস্ট করছি বা ডিটেন করছি তারা নাকি বেশিরভাগই রোহিঙ্গা। তো এবার প্রশ্নটা হচ্ছে যে রোহিঙ্গা তারা কি করে প্রমাণ হলো তারা রোহিঙ্গা? পশ্চিমবাংলায় যারা এসছেন রোহিঙ্গা তারা তো সব জেলে আছে, আর লুকিয়ে যদি কোথাও থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সি তারা কি করছে? বর্ডার থেকে যারা আসছে, সেই বর্ডার থেকে যারা এলেন থেকে এই রাজ্যে, তাহলে সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের কাজ কি, তারা কি করছে? তারা দেখছেন না কেন? এইটা সরাসরি গিয়ে এর দায় কার উপর পড়ে? এর দায় পড়বে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে, অর্থাৎ অমিত শাহ এর জন্য দায়ী। অমিত শাহ। যাই হোক,
এরকম অনেক ধরনের তথ্য আমাদের কাছে আছে। আমি শুধু এইটুকু বলবো আপনাদের যে এই ঘটনা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। বাঙালিদের উপর এই যে আক্রমণ, বাঙালি সংস্কৃতির উপর এই যে আক্রমণ, বাংলা ভাষার উপর এই যে আক্রমণ, তাতে যেন মনে হচ্ছে যে বাংলা, বাঙালি এবং বাঙালির ভাষা এগুলো সব এত খারাপ যে এগুলো সব ছেড়ে দিয়ে সব জায়গায় হিন্দুস্তান করতে হবে। এই যে বিষয়, এই বিষয়টা চাপিয়ে দেওয়া একটা বিষয়। আমরা একথা জোটের সাথে বলছি যে আমরা এটা মানব না এবং কোনো মতেই এই জিনিস আমরা গ্রহণ করব। আপনারা ইতিমধ্যেই শুনেছেন মহারাষ্ট্রে যাদের যে 4 জনকে প্রথম ডিটেইন করা হয়েছিল এবং বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারিভাবে তিনি প্রচণ্ড উদ্যোগ নেন এবং সেই উদ্যোগের ফলে তাদের সমস্ত ডকুমেন্টস তিনি বর্ডারে পাঠিয়ে দেন এবং শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটা আমরা অন্য কাউকে এই উদ্যোগ নিতে দেখিনি। যারা সমালোচনা করছেন তারাও কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ নিচ্ছেন না, যে বাংলাভাষী যারা বাংলায় দীর্ঘকাল ধরে বাস করছে তাদের জন্য তো আমাদের সকলেরই বলা উচিত যে এদের নিয়ে আসুন, এটা বাঙালি, এদের বাংলাতেই থাকতে দিতে হবে। কেন এদের বাংলাদেশ পাঠাচ্ছেন? কেন এদের উপর অত্যাচার হবে? কোনো মানবিকতা বোধ কি সরকারের থাকবে না যে অ্যারেস্ট করলে তারপরে মারধর করতে হবে, যাতে হাসপাতালে ভর্তি হতে হয়? এসবের মানে কি? এই যে জিনিসগুলো চলছে আজকে সেই সব নিয়েই আমাদের এখানে আলোচনা হবে। আমি প্রথমে নিশিকান্ত বিশ্বাসকে বলবো তার বক্তব্য রাখার জন্য। নমস্কার। নমস্কার, আমার ভাই রায়নগর ভাটপাড়া। আমার ছেলেরা ধরা পড়েছে, আগে বৃত্তি চাই, বৃত্তি চাই আমি। আপনি যা চান সেটা বলুন। আমার ছেলেরা চাই, মুক্তি চাই। আমরা ধরছে তাকে বরা প্রমাণ চাই আমি, কোনো প্রমাণ দেয় না আমার মতো। আপনাকে বিচার চাই আমি, পাবে কিছু। উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে ওনার যে 2 ছেলে ওখানে আটকে আছেন তাদের মুক্তি। দ্বিতীয় হচ্ছে এর জন্য যারা দায়ী তাদের শাস্তি। আর তৃতীয় হচ্ছে এটা কেন হলো তার জন্য একটা অনুসন্ধান করা হোক, এটা যেন সরকার করে। এই হচ্ছে 3টি বক্তব্য ওনার। এরপরে বলবেন স্বপন সরকার। হরিবল। আমরা প্রথমত মতুয়া সমাজের মানুষ, আমাদের মানুষরা বেশিরভাগই আমাদের খেটে খাওয়া মানুষ। তারা খুব একটা প্যাচগোজ বোঝে না বললেই চলে। তাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যে যারা দেখা যাচ্ছে 30 বছর বা 40 বছর আগে এদেশে এসেছেন, কিন্তু গঙ্গার পাড়ে থাকেন বা লাইনের পাড়ে থাকেন, তাদের দেশে জমিটুকু পর্যন্ত নেই। কেউ কেউ কাগজপত্র বানিয়েছেন, সবাই হয়তো সব কাগজপত্র বানিয়েও উঠতে পারেননি। আবার তাদের ভোটার কার্ড, আধার কার্ড থাকার পরেও দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় বাইরে কাজে গিয়ে এভাবে আক্রান্ত হচ্ছে। গত 2019 থেকে এখনো পর্যন্ত আমাদের মতুয়া সম্প্রদায়ের ম্যাক্সিমাম ভোটটাই দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমাদের শান্তনু ঠাকুর মহাশয়, অসীম সরকার মহাশয়, স্বপন মজুমদার মহাশয়, যারা আমাদের মতুয়া সমাজের মানুষ আছেন বা যারা আমাদের প্রতিনিধিত্ব করেন সমাজে আক্ষরিক অর্থে, তাদেরকে কিন্তু আমাদের এই গোসাই বাউল্লাই জয়ী করেছে। তারপরেও কেন আমাদের এই মানুষগুলোকে উড়িষ্যা, মহারাষ্ট্র, পুনে, বিভিন্ন জায়গাতে এইভাবে
আমাদের মানুষগুলোর উপর এরকম সমস্যা নেমে আসবে। তাহলে আমাদের জন্য যে সি এর কথা বলা হয়েছে বা যে আরো বিভিন্ন বিভিন্ন কথা যেগুলো বলা হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে বা অন্য যারা মন্ত্রীরা বলেছেন, তাহলে সেগুলোকে শুধুমাত্র ভাওতাবাজি, শুধুমাত্র কি আমাদের ভোটের জন্য ব্যবহার করা? আমাদের এই ভোট যে দুজন আজকে অ্যারেস্টেড হয়েছেন রানাঘাটে, এই রানাঘাট লোকসভা সিটটাও জিতেছেন কোথায়? আমাদের জগন্নাথ সরকার মহাশয়। এই সিটে এই যে দুজন অ্যারেস্ট হয়েছে তারাও তো 2024-এর ভোটটা এনাকেই দিয়েছিল ভোটার কার্ড দিয়ে। তো তারপর তারপরে তাহলে এটা কেন হবে? তাহলে শুধুমাত্র ভোটের জন্য, ভোটের সময় আমাদের জন্য সিরিয়ার ঘোষণা, আমাদের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা, আর আমাদের মানুষগুলোকে ধরে এইভাবে পুশব্যাক করা হবে। তো আমরা মতুয়া সমাজের পক্ষ থেকে এটাই বলতে চাই, আমরা আমাদের মানুষরা এত রাজনীতিক প্যাচগোছ বোঝে না, কিন্তু যদি এই জিনিসগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ না করে তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মতুয়া রাস্তায় নামবে, আন্দোলন শুরু করবে। এর জন্য যদি রক্তপাত করতে হয় আমাদের গোসাই পাগলরা তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা এটুকু বলেই বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, আপনি জননেত্রী, আপনি দয়া করে আমাদের এই মতো সমস্যাটা দেখুন। আমাদের মানুষরা তাদেরকে হয়তো ভুল বুঝিয়ে মানুষ বিপদে পরিচালিত করছে, আপনারা একটু দেখুন। জয় হরিবল, এই বলে আমি আমাদের সমাজের তরফ থেকে এই বক্তব্য শেষ করছি। এবার বলবেন পরিমল মণ্ডল। জয় হরিবল। আজকে দেখেন এই আমাদের যে লোকগুলো আছে বিভিন্ন রাষ্ট্রে কাজ করে, সেই সমস্ত লোকগুলো শুধু ধরা পড়ছে, আর অন্য কোনো তাদের কোনো কিছু নেই। কিন্তু শুধু আমাদের এই মধ্য সমাজে বা ওই মুসলিম সমাজের কিছু লোক আছে, এরা ওখানে যে কাজ করছে তাদেরই শুধু ধরা হচ্ছে বেছে বেছে, আর অন্য কাউকে ধরা হচ্ছে না। আর ধরে ধরে তাদের বাংলাদেশ পাঠাচ্ছে। এটা কারণ এদের তো সমস্ত ডকুমেন্টস হয়েছে, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। হ্যাঁ, তাই ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমরা কি এই দেশের নাগরিক নয়? আমাদের কেন পাঠানো হবে? হ্যাঁ, সেই জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এটি অনুরোধ যে আমাদের এই লোকগুলো আপনি বাঁচান। জয় হরি। এবার বলবেন গোলাম মণ্ডল। হ্যালো, নমস্কার। আমাদের বম্বে আমি দীর্ঘ 20 বছর ধরে আছি, কোনোদিন এভাবে হয়নি। এবারে ঈদের পর ঈদ গেল 7 তারিখে, 8 তারিখে আমাদের ধরার পরে রাত 2টোর সময় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ফাঁকা এক জায়গায় ফুটবল খেলার মাঠ টাইপের আছে, সেখানে নিয়ে গেল। 400 লোকে নিয়ে গেছে, 400 লোক ধরে নিয়ে গেছে বাংলাদেশ। এবারে সারা রাত এখানে একদল, এখানে একদল, এখানে একদল, 3-5টা দল করে বসা। কিছু তো গেলে কাগজপত্র দেখিনি। তারপর দিন বিকাল 5টার সময় ছেড়ে দিয়েছে, আর 25টা করে দল করলো। 4খানা দলে ছাড়ি, 4খানা দল ছাড়েনি। একবার এদিকে নিয়ে বসাচ্ছে, ওদিকে বসাচ্ছে, নিয়ে 4খানা দল 105 জন। আমাদের 4 দিন মানে ওই ফাঁকা জায়গায় এদিকে ঘুরাচ্ছে, এইদিকে বসাচ্ছে, পুলিশ উঠতে বললো, গালালি গেলাস করছে, এরকম করছে যে ওদের হিন্দি বাজায়, মারার চোখ দেখছে, অনেক গালাগালি করছে পুলিশ। তোরা কি করতে এসেছিস মহারাজকে, অনেক কিছু বললো। তা এভাবে করে আবার খেতে দিচ্ছে, খেতেও দিয়েছে, এমনি মারামারি কিছু করিনি। খেতে দিচ্ছে, ঠান্ডা গরম ভাত দিচ্ছে, জল দিচ্ছে ঠান্ডা, একদম এসি জল আর গরম ভাত খেতে দিচ্ছে। এবার মাঠের মধ্যে একবার এখানে তুলে এখানে হচ্ছে পুলিশ আসছে, এই ভোট পুলিশ আসছে। হ্যালো, পুলিশ আসছে, এখান থেকে সরিয়ে বলছে এখান থেকে উঠে দাঁড়া, এখানে বসে। আবার লাইন নিয়ে 25 জন করে এখানে ঘুমছে, আবার ওখান থেকে
1 ঘন্টা পরে এখানে আরেক পুলিশ আসছে, এইভাবে ঘুরিয়ে গাড়ি বসাচ্ছে। রাত চলে যাচ্ছে, 3টা চলে গেছে, 4 রাতের টাইমটায় বলছে কালকে তোদের ছেড়ে দেওয়া হবে। ওখান থেকে আমাদের পার্টির থেকে আমার ভাই ছিল আমার এলাকার, সে অনেক তোমার ফোন করেছে এখানে এখানে ওখানে, ওখানে পুলিশ থানা, মানে আমাদের চাটা দরকার প্রধান সব করে সবার নাম্বার দিলাম, হাওড়া থানার নাম্বার নিল, নিয়ে তবু ছাড়ছে না। ডকুমেন্টস এইরকম আধার কার্ড বলছে ওতে 50 টাকা দিলে পাওয়া যায়, 50 টাকা বোম্বে মহারাষ্ট্র পুলিশ বলছে 50 টাকা দিলে পাওয়া যায়। এসব ফালতু কাগজপত্র, তোমার ঘরের লোকেশন, কোর্ট, মানে প্রধান পুলিশ সবার দিচ্ছি, তাও ছাড়ছে, হ্যারাসমেন্ট করছে, মানে এটা হ্যারাসমেন্ট বলে যাকে ওইটা করছে পুলিশ। তাহলে মাইক ছাড়া বললে অসুবিধা হবে না, হাত দিয়ে হাত দিচ্ছি না। তারপর একদিন খেতে দিল, জল দেয়, এ করার পরে বললো 10টার সময় ছেড়ে দেবে। 10টা করতে 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 4 দিন বাদে আমাদের ছাড়লো 5টার সময়, সন্ধ্যে 5টার সময় ছেড়ে দেবে। এবার ছাড়ার পরে পুলিশওয়ালা কি বলছে, তোমরা দিদির এলাকার লোক আছো, দিদির এলাকায় গিয়ে ডাল ভাত খাও, দিদির এলাকায় গিয়ে ডাল ভাত খাও করে আমরা এখন তোমাদের আজকে ছাড়ছি, আবার 2 দিন পরে তুলেও নিয়ে আসতে হবে, এরকম ভাবে বলছে। তা ভেবে চিনতে অনেক, আমরা যাই ছিলাম ওখানে 2-4টা লোক আছে আর সব চলে এসছে, 2-4 লোক ওখানে আছে আর সব চলে এসছে, যার সেই আছে এখন বাড়িতে। আবার যাওয়া হয় বলছে, মানে আর বলছে পাসপোর্ট বানিয়ে নিয়ে এখান থেকে পাসপোর্ট বানাতে হবে, যেই আসতে হবে বাইরে মহারাষ্ট্র আসতে হলে পাসপোর্ট বানিয়ে নিয়ে এখানে এসে কাজ করতে, এই কথা বললেন। এটা একটু চেঞ্জ করে দিন, ব্যাটারিতে গন্ডগোল হচ্ছে। আপনার কথা শেষে তারপর ওখান থেকে এসে আমি ভর্তি হলাম হসপিটালে, ওতে 7-8 দিন হসপিটালে ভর্তি ছিলাম। এখন একটু হালকা সুস্থ আছে, এখনো মানে শরীর ঠিক নেই আমার। একটু একটু এটা দিচ্ছে, একটু বলুন। মানে এখনো আমার শরীরটা ঠিক হয়নি, সেইভাবে ডাক্তার করছি, আর ডাক্তারকে ওষুধ দিয়েছে এখন আমার দীর্ঘদিন খেতে হবে। মানে দীর্ঘদিনের ওষুধ, 62 বছরের ওষুধ, কদিনে ঠান্ডা জল আর একবার, আমরা তো খাই নাই, এইটা করলে শুনলেন তো আপনারা, গরম ভাতে এসি ঠান্ডা জল, তাতে এখনো পর্যন্ত কাজ সেরুনি, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ছিলাম 7 দিন, বেশ, এই কাগজটাও আছে, আবার এসেই ভর্তি হয়েছিলাম। ঠিক। আচ্ছা, এবার দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আজকে আমাদের 4 জন বলবেন। প্রথমে আমি যাচ্ছি বর্ণালী মুখার্জি। ধন্যবাদ। চলো 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 চলো। সাংবাদিক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যে আজকে আপনারা এখানে এসেছেন। কয়েকদিন আগে সাংবাদিক বন্ধুদের ওপর একটি অপমানজনক ঘটনা হয়েছে, তারপর আপনাদের কাছে আপনারা যেভাবে আজকে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই দেশ বাঁচাও গণমঞ্চকে যে আজকে অনেক বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী বলার চেষ্টা করছেন যে এটা একটা নন ইস্যু। আসলে নাকি গোটা দেশ জুড়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর কোনো আক্রমণ হচ্ছে না। তো আপনারা যে যথেষ্ট গুরুত্ব দিয়ে আজকে এখানে এসেছেন, আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা জানি যে বিজেপি আরএসএস দলটা বাঙালিদের সহ্য করতে পারে না, এটা নতুন কোনো কথা নয়।
কিন্তু এই যে গত কয়েক সপ্তাহ ধরে, বলা ভালো কয়েক মাস ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যে নারকীয় অত্যাচার চলছে, আপনারা শুনলেন কয়েকজনের কথা। তো তার কারণটা কি? আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গে ভোট আসছে এবং গোটা দেশ জুড়ে বিজেপি বাঙালি মাত্রই বাংলাদেশি বলে চালানোর চেষ্টা করে এবং পশ্চিমবঙ্গেও একটা যাকে বলে একটা শত্রু তারা খাড়া করার চেষ্টা করছে যে বাঙালিদের মধ্যে অনেক মুসলমান বাঙালি তারা আসলে রোহিঙ্গা, মতুয়ারাও নাকি আসলে বাংলাদেশি। এই যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে ভোটের আগে ওরা এই ক্যাওসটা তৈরি করে একটা নৈরাজ্য তৈরি করে ভোটে সাফল্য পাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র দৃঢ়ভাবে বিরোধিতা করেছেন, কার্যকর পদক্ষেপ নিয়েছেন, এমনকি পুলিশ পর্যন্ত অন্যান্য রাজ্যে বাঙালিদের উপরে যে অত্যাচার চলছে তার জন্য একটি অ্যাপও তারা তৈরি করেছেন, আপনারা জানেন। শুধুমাত্র সেটাই করেননি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট গুরুত্ব দিয়ে বলেছেন যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যে যাবে এর মধ্যে অন্যায় কিছু নেই। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে যে কয়েক লাখ, প্রায় 1 কোটি মানুষ অন্যান্য রাজ্য থেকে এখানে শ্রম দেন, উড়িষ্যা থেকে আসেন, বিহার থেকে আসেন, ঝাড়খণ্ড থেকে আসেন, এই যে আমাদের রাজ্যে বহু জায়গা থেকে মানুষ শ্রম দিচ্ছেন, তাদের প্রতি সম্মান ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিজেপি যে চক্রান্তটা করার চেষ্টা করেছিল যে পশ্চিমবঙ্গে একটা ক্যাওস তৈরি হবে, সেইটা তিনি প্রতিহত করেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। অর্থাৎ পরিযায়ী শ্রমিক এই যে অধিকার, আমাদের দেশের প্রত্যেকটা শ্রমিকের এই অধিকার আছে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে। বিভিন্ন রাজ্যে তারা যেতে পারেন এবং সেখানে গিয়ে তাদের শ্রম তারা দিতে পারেন মাইনের বিনিময়। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি যে সিপিআইএম দলটা তারা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নিয়ে যখন কথা বলছে, 2-4 বাক্য হ্যাঁ খুব খারাপ হচ্ছে বলেই তারা চলে যাচ্ছেন এই কথায় যে কেন পশ্চিমবঙ্গ থেকে বাইরে লোকে কাজ করতে যাবে, পশ্চিমবঙ্গে চাকরি নেই বলেই নাকি যাচ্ছে। অর্থাৎ গুজরাট থেকে যে বহু মানুষ আমেরিকায় গিয়ে ভিড় করেছিল, আপনারা জেনেছেন ট্রাম্প কিভাবে তাদেরকে অত্যন্ত অন্যায় ভাবে হাতে পায়ে দড়ি বেঁধে পাঠিয়েছে। অর্থাৎ তার মানে গুজরাটে চাকরি নেই। এই যে উড়িষ্যা থেকে বহু মানুষ এখানে কাজ করছেন, তার মানে উড়িষ্যায় চাকরি নেই। আমরা তো বরঞ্চ সিপিআইএম এর নেতাদের বলবো আমাদের রাজ্যে চাকরি আছে, সেই জন্যই বাইরে থেকে যে 1 কোটি মানুষ আসছেন আমরা কিন্তু বিপদে পড়ে তাদের উপর আক্রমণ করছি না। আমরা যথেষ্ট তাদেরকে গ্রহণ করছি। কেন না, কারণ আমাদের কোনো বিপদ লাগছে না, আমরা সংকটগ্রস্ত নই যে ওরা চলে আসলে আমাদের চাকরি চলে যাবে। কিন্তু মহারাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি উনি যখন যাচ্ছেন তাদেরকে 4 দিন ধরে আক্রমণ করা হচ্ছে। তার মানে মহারাষ্ট্রে চাকরি নেই, তার মানে হরিয়ানাতে চাকরি নেই, তার মানে উড়িষ্যায় চাকরি নেই। আমাদের এখানে চাকরি আছে বলেই অন্যান্য রাজ্য থেকে 1 কোটি মানুষকে আমরা এখানে তাদের শ্রম দেওয়ার অধিকার দিয়েছি। সেটা আমরা দয়া করিনি, এটাই ভারতবর্ষের সংবিধানের অধিকার। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বেশ করছেন, ওরা এখানে আসছেন, আমরাও যাব গোটা দেশ জুড়ে শ্রম দিতে। আসলে সিপিআইএম দলটা মনে মনে বিজেপি হয়ে গেছে। তারা দেশ ব্যাপারটা বোঝে না। তারা 2-1টা রাজ্যে আছে, এই যে একটা রাজ্য থেকে অন্য রাজ্যে লোকে যেতে পারে, এই ব্যাপারটা সিপিআইএম আজকে বোঝে না। তারা দেশ ব্যাপারটা ভুলে গেছে এবং সেই জন্যে তারা এই আঞ্চলিকতা, তারা শুধুমাত্র রাজ্যে আছে, কেরালায় আছে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো, আচ্ছা কেরালা থেকে যে বহু মানুষ দুবাইতে এবং মিডল ইস্টে কাজ করতে যান, যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে কেরালার অর্থনীতি চলবে তো? আসলে এই যে ঘটনাটা ঘটছে গোটা দেশ জুড়ে, আমরা সিপিআইএম এর নেতৃত্বকে বলবো যে আপনারা মনে মনে যে বিজেপি হয়ে গেছেন তার প্রমাণ আর দেওয়ার দরকার নেই। এই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান। ওই একটা
কাল্পনিক শত্রু রোহিঙ্গা এবং মুসলমান এবং মতুয়া তৈরি করে আপনারা আমাদের রাজ্যে ক্যাওস তৈরি করতে পারবেন না। ধন্যবাদ। বর্ণালীকে ধন্যবাদ। এবার বলবেন সম্মানীয় সৈকত মিত্র। নমস্কার সকলকে। দেখুন, একটা কথা বেশ কিছুদিন ধরে ঘুরছে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। কোন পরিযায়ী শ্রমিক? যাদের মাতৃভাষা বাংলা। আমি নিজেকে একজন শ্রমিক বলেই মনে করি। ইনফ্যাক্ট আপনারা আমার সামনে, আপনারা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু আমরা শ্রমের বিনিময়ে কিন্তু আমরা আমাদের জীবন ধারণ করি, কাজে আমরা প্রত্যেকেই শ্রমিক। আমি জানি না আপনাদের মধ্যে কারোকে বাংলা ছেড়ে বাংলার বাইরে যেতে হয় না, হয়তো তাই জন্য আপনারা অনেকে হয়তো বুঝতেও চাইছেন না। এবং অদ্ভুত ভাবে দেখলাম যে আমাদের খুব প্রিয় একজন সাংস্কৃতিক কর্মী, তিনি বললেন কোথায় হয়েছে। তিনি সারা ভারতবর্ষের খুব মানি গুণী একজন অভিনেতা। তিনি বললেন একজনকে দেখাও কোথায় বাঙালির উপর আক্রমণ হয়েছে। তার মানে এটা পরিষ্কার যে যারা এগুলো দেখতে চান না তারা দেখতে পাচ্ছেন না, কিন্তু যাদের চোখটা খোলা, মনটা খোলা এবং পরিষ্কার ভাবে আমরা যেগুলো দেখতে পাচ্ছি তাই নিয়ে আমাদের ভাবনা চিন্তা, সেগুলো ব্যক্ত করার জন্য, উদ্বেগ প্রকাশ করার জন্য আমরা এখানে রয়েছি। সেগুলো কিন্তু ঘটনা ঘটছে আপনাদের সকলের সামনে। যারা আজকে এখানে এসে নানান কথা বললেন, সে মতুয়া সম্প্রদায়ের হোক, মহারাষ্ট্রে নির্যাতিত হোক, এবং কিছুদিন আগে দিল্লিতেও কি কাণ্ডটাই না হয়ে গেছে, যে যেখানে শ্রমিকদের জল এবং বিদ্যুৎ তারা যেখানে থাকে সেখানে কেটে দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে অবশ্যই তৃণমূল সাংসদদের একটা দল, ইনক্লুডিং তুলা সেন, সাগরিকা ঘোষ, আরো অনেকে, তাদের যথেষ্ট জোরদার একটা সেখানে গিয়ে আন্দোলনের ফলে তাদের কিন্তু স্টে অর্ডার হয়েছে। ধন্যবাদ আপনাদের সকলকে। আমার বক্তব্য হচ্ছে যে বাংলা ভাষা এমন একটা ভাষা যা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম কথক ভাষা। তাই তো আপনারা মানেন তো? সেটা জানেন তো? নিশ্চয়ই জানেন আমার মনে হয়। এবং আজকের দিনে সারা পৃথিবীতে বাংলা কিন্তু স্ট্যান্ডস এট নাম্বার 7। সারা পৃথিবীতে যত ভাষায় কথা হয় তাতে 7তম স্থানে রয়েছে বাংলা ভাষা। সেই ভাষাকে কেন্দ্র করে এত রকম ঘটনা ঘটছে। কি না কেউ বাংলায় কি কথা বলছে। এটা কি ভারতবর্ষের একটা অলিখিত এমার্জেন্সি যে আমাকে হিন্দি বলতেই হবে, হিন্দি জানতেই হবে? আমি যদি বলি আমি বাঙালি, আমি হিন্দি বলবো না, যেটা আমি বারে বারে বলি যে পশ্চিমবঙ্গে থেকে সে 5 স্টার হোটেল হোক, অবাঙালি হোক, কি যেখানেই হোক, আমি বাংলাতেই কথা বলি। তারা যদি বুঝতে পারে বুঝবে, না বুঝলে আমার কিছু করার নেই। আমার এটা বোধহয় একটা সময় এসছে যখন সব বাঙালির তাই বলা উচিত, ভাবা উচিত, করা উচিত। দেখুন, সাংস্কৃতিক দিকে বাংলা যে ভারতবর্ষ তথা পৃথিবীর একটা অন্যতম শ্রেষ্ঠ ভাষা, সেটা নতুন করে বলা নেই। তার কারণ হচ্ছে আমরা সকলে জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন, আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম ছায়াছবি নির্বাক চিত্র শুরু হয়েছিল 1931 সালে NT1 নিউ থিয়েটার স্টুডিও থেকে। BN সরকার তৈরি করেছিলেন, বাঙালি ছিলেন। প্রথম বম্বেতে যে ফিল্মিস্তান তৈরি হয়েছিল, শশধর মুখার্জি বাঙালি ছিলেন। আজকে যদি বাঙালিরা বাংলা ছেড়ে সারা ভারতবর্ষে সুরের জায়গায় না যেত, তাহলে সুরটা অসুর হয়ে যেত। কাকে বাদ দেবেন আপনি? শচীন দেব বর্মন, অনিল বিশ্বাস, সলিল চৌধুরী। যদি
বাংলা থেকে নাও হয় তবু বাঙালি হিসেবে কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, আজকের দিনও শ্রেয়া ঘোষাল এবং বলতে গেলে অরিজিৎ সিংও বাংলারই ছেলে, বাঙালি হিসেবেই সে এবং এখন বাংলাতে এসেই থাকে। নিশ্চয়ই কোনো কারণ আছে, তাতে এমনি এমনি অত বড় সাম্রাজ্য ছেড়ে বম্বে থেকে সে বাংলায় চলে আসবে। তো কাজেই আমাদের সাংস্কৃতিক দিক থেকে হোক, অর্থাৎ ফিল্ম হোক, নাটক হোক, গান হোক, সব দিকে কিন্তু বাংলা ভারতবর্ষের অন্যতম, ইফ নট দ্য শ্রেষ্ঠ। সেই কারণে আমার কয়েকটা অ্যাপিল থাকবে, অন্তত বাংলায় যে সিরিয়াল গুলো হয় আপনারা জানেন, প্রচুর লোক দেখেন, মুখ্যমন্ত্রীও বলছিলেন তিনিও খুব দেখেন। আমি ওনার কাছে অনুরোধ করবো, এই যে বাংলা সিরিয়াল গুলোতে যে একচ্ছত্রভাবে হিন্দি গান দেখানো হয়, এটা কবে বন্ধ হবে? এই যে যেগুলো আমাদের শো গুলো হয়, যেগুলো গানের শো গুলো, যেগুলো কি বলে রিয়েলিটি শো, কোনোটাই রিয়েলিটি নয়, যেহেতু পুরোটাই তৈরি করে একটা সুন্দর সাজানো গোছানো একটা ইভেন্ট, যাই হোক তাকে আমরা রিয়েলিটি শো বলি। সেখানে কেন বাংলার ছেলে মেয়েরা হিন্দি গান গাইবে? কারণ না, হিন্দি গান গাওয়াতে কোনো অপরাধ নেই, শুনতেও অপরাধ নেই, কিন্তু 10টা গানের মধ্যে অন্তত 8টা গান বাংলায় হবে না কেন? আমরা বাংলায় থেকে যদি বাংলা গান না গাইতে পারি, বাংলায় কথা না বলতে পারি, কোথায় কি বলবো? মধ্যপ্রদেশে হবে না। কাজে বাংলার অপমান আমরা সইব না, কোনোদিন সহ্য করিনি। প্রথম বঙ্গভঙ্গর আন্দোলন শুরু হয়েছিল 1905 সালে, তাতে রবীন্দ্রনাথ রাখি পরিয়ে সেই বঙ্গভঙ্গ রোধ করেছিলেন, কিন্তু ভদ্রলোক বাঙালিদের বদান্যতায় 1947 সালে বাংলা ভাগ হয়েছিল। আবার সেই ভদ্রলোক বাঙালিরাই কিন্তু চাইছে বাংলাকে আবার একটা ভাগ করতে। এবার কিন্তু আমাদের সেটা রুখে দাঁড়াতেই হবে। আমাদের প্রত্যেককে এক পাকে শপথ নিতে হবে, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলবো, আমরা বাংলায় গান শুনবো, আমরা বাংলায় স্বপ্ন দেখবো, স্বপ্নময় বাংলা তৈরি করবো। ধন্যবাদ। এবার বলবেন সিদ্ধব্রত দাস। জয় বাংলা। আচ্ছা, আমরা এখানে পরিযায়ী শ্রমিক নিয়ে কথা বলছি। আমরা যদি ভারতবর্ষের চিত্রটা দেখি এবং বিভিন্ন যে সরকারি তথ্য এসছে, 2011 সেন্সাসকে আপনি ধরতে পারেন, কিংবা তার পরবর্তী যে তথ্যগুলো এসছে, আমরা দেখি সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক কোন রাজ্য থেকে অন্য রাজ্যে গেছে। 1 নম্বরে আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। 2 নম্বরে কোন রাজ্য আছে? বিহার। 2006 সাল থেকে এনডিএ সরকার, প্রায় 20 বছর, মাঝখানে কয়েক মাসের জন্য এদিক ওদিক হয়েছে, মোটামুটি 20 বছর ধরে এনডিএ সরকার আছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ কিন্তু প্রথমে আসে না। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন যে সব রাজ্যগুলোর ক্ষমতায় দীর্ঘদিন ধরে আছে, সেই সব রাজ্যের মানুষই কিন্তু পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি। তা তথ্য বলছে, আপনারা নিজেরা খুঁজে দেখবেন, এই তথ্যই আছে। আমরা যদি ট্রেনের টিকিট দেখি, সবচেয়ে বেশি ট্রেনের টিকিট কেটে কোথা থেকে কোথায় গেছে? আমরা দেখবো উত্তরপ্রদেশ থেকে দিল্লি এসছে, মহারাষ্ট্র এসছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে 1 কোটির ওপর মানুষ বাইরে থেকে এসেছে। তারা কিন্তু সুন্দরভাবে, কোনো সমস্যা নেই তাদের, তারা কিন্তু কাজ করছে। এমনকি লকডাউনের সময় আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে রক্তমাখা পায়ে হেঁটে হেঁটে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, যাদের কোনো ট্রেনের ব্যবস্থা ছিল না, যাদের কোনো বাসের ব্যবস্থা ছিল না। আমি জানি না সেই সব পরিযায়ী শ্রমিকরা রোহিঙ্গা বা বাংলাদেশি অনুপ্রবেশকারী ছিল কিনা, আমার সরকার কোনো ব্যবস্থা সেদিনকে করেননি। কিন্তু পশ্চিমবঙ্গে আমাকে একজন পরিযায়ী শ্রমিক দেখান যেখানে কাজ করে এসে ফেসে গেছে, যেতে পারিনি বাড়ি, লকডাউন এখানে ছিল, সে খাবার পায়নি, সে ওষুধ পায়নি, সে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে। আজকে কিন্তু সেই জিনিস দেখাতে পারবেন না। আমরা কি দেখছি? আমরা দেখছি যেখানে যখন বিজেপি জিতছে, তার কয়েক মাসের মধ্যেই সেখানে বাঙালি আক্রান্ত হচ্ছে। দিল্লিতে দীর্ঘদিন ধরে বাঙালি থাকে, স্বাধীনতার সময় কি তার আগে থেকেই থাকে, কিন্তু এতদিন সেই অর্থে আক্রমণ আমাদের খবরে আসেনি। কিছু বিচ্ছিন্ন
ঘটনা কিছু ঘটনা হতে পারে। বিজেপি যেই মুহূর্তে ক্ষমতা এলো, আমরা দেখা শুরু করলাম যে ওখানে বিভিন্ন কলোনি বস্তিতে এভিকশন নোটিশ দেওয়া শুরু হলো। আপনারা সকলেই শুনেছেন বাসন্তকুঞ্জের জয়হিন্দ কলোনির ঘটনা। তার 1 মাস আগে কালকাজিতেও একখানা কলোনি ভেঙে দিয়েছে বিজেপির ওখানে ডিডিএ। সেখানে কালী মন্দির, মা মনসার থান এসে ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। ওখানে প্রচুর মানুষ কান্নাকাটি করছে। তারপর আমরা দেখলাম জয়হিন্দ কলোনির জল বিদ্যুৎ আটকে দেওয়া হলো। আমি একটা প্রশ্ন করছি সেই সকল মানুষকে যারা বলছে যে কোথায় বাঙালির ওপর আক্রমণ হচ্ছে, অনুপ্রবেশকারীদের ওপর হচ্ছে, বাঙালিটা বাংলার ভাষার ব্যাপার নয়। একটা ছোট্ট প্রশ্ন, এখনো পর্যন্ত যতজন পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছে, ধরা পড়েছে, একজন আমাকে অবাঙালি বা হিন্দি ভাষী বা অন্য ভাষাভাষী মানুষের নাম আমাকে বলে দিন। 100% বাঙালি, 100%। হাজারে একটাও পাবেন না যে বাঙালি নয়। কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টর হচ্ছে বাংলা ভাষা। আসামের ল্যাবরেটরিতে বিজেপি দীর্ঘদিন ধরে যে প্রজেক্ট চালিয়েছে, পাইলট প্রজেক্ট, বাঙালি নিধন, বাঙালি খেদাও, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে সর্বানন্দ সোনোয়ালের সরকার থেকে শুরু করে যে চালিয়েছে, সেই ল্যাবরেটরির যে রেজাল্ট, সেটা এবার আমরা বাস্তবে সারা ভারতবর্ষে প্রয়োগ হতে দেখছি। প্রতিটা রাজ্যে অঘোষিত ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে। কোনো নিয়ম কানুন কোনো কিছু মানা হচ্ছে না। সেখানে বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে, মতুয়া বাঙালি, সর্বত্র প্রান্তিক বাঙালি, খেটে খাওয়া মানুষ, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিজেপি। বিজেপি এই দেশের মধ্যে একটা এথনিক ক্লেনজিং এর দিকে নিয়ে যাচ্ছে বাঙালিকে। আপনারা নিশ্চয়ই বাজারে এর আগে আমরা নাজি জার্মানিতে দেখেছি একটা জেনোসাইড পরিস্থিতি, যেখানে বাঙালিকে পথ চলতি এখন সাধারণ অনেক মানুষের মধ্যে ব্যাপারটা ঢুকে গেছে। বাঙালি মানে বাংলাদেশি। বাঙালি আর ডকুমেন্ট দেখাতে হবে না, বাংলা ভাষায় কথা বলছেন, আপনার মুখটা একটু বাংলার মতো, আপনি বাংলাদেশি। এই ভাষ্যটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে বিজেপি। বিজেপি যখন দেখতে পাচ্ছে যে কোনোভাবেই আমরা বাংলাকে দখল করতে পারবো না, সর্বদিক দিয়ে, এটা শুধুমাত্র পরিযায়ী শ্রমিক না, সর্বদিক দিয়ে বাংলাকে আক্রমণ করা, বাঙালি মনীষীদের ধ্বংস করা, বাঙালির কৃষ্টিকে আক্রমণ করা, বাংলার ভাষাকে আক্রমণ করা, সর্বদিক দিয়ে বাংলাকে আক্রমণ করো এবং তার মজ্জা ভেঙে দাও। আজকে এতগুলো বাংলার উপর আক্রমণ হয়েছে, আপনারা কোন বিজেপির সাংসদকে দেখেছেন প্রশ্ন তুলতে? আজকে যখন আরতি ঘোষ ফরেন ট্রাইব্যুনালের চিঠি পায়, যখন উত্তম কুমার ব্রজবাসী চিঠি পায়, সেইটা নিয়ে কি একটাও বিজেপির সাংসদ সংসদ ভবনে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে কিংবা বিজেপির আসাম সরকারকে কোনো চিঠি বা কোনো বক্তব্য তাদেরকে রেখেছে? রাখেনি। হয়তো তারা তাদেরকেই 2024-এ ভোট দিয়েছিল। তার কারণ বিজেপি মানেই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী। তারা পশ্চিমবঙ্গকে দখল করতে যায়, যেই পশ্চিমবঙ্গে বাঙালির কোনো স্থান নেই। বাঙালিকে হাঁটিয়ে, বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে তার পশ্চিমবঙ্গটাকে দখল করতে চায়। আর এই পরিযায়ী শ্রমিকদের উপর যে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, সেটা কিছুই না, তাদের এই প্রজেক্ট, তার প্রজেক্টের একটা অংশ। ধন্যবাদ। আমি দুটো কথা এর মধ্যে বলতে চাই। একটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে শুরু হয়েছে। তারা গরিব, অন্য ভাষা বোঝে না, ইংরেজি হিন্দি তো বোঝেই না। আক্রমণটা কিন্তু এখানে থেমে থাকবে না। এই আক্রমণ এরপরে বাঙালিদের অন্য যে স্তরগুলো আছে তার উপরও আসবে, এবং সেটা অল্প বিস্তর শুরু হয়েছে। দ্বিতীয় কথা, যে আমরা সব ভাষাকে সম্মান করি। আমাদের রাষ্ট্র স্বীকৃত যতগুলো ভাষা আছে, সব ভাষাকে আমরা সম্মান করি।
কিন্তু এইটা আমরা বলতে চাই যে বাংলা ভাষার উপর কোনো আক্রমণ হলে আমরা সেটা কিন্তু কোনো মতেই মানব না। সমস্ত ভাষাকে যেমন আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, সমস্ত ভাষার মানুষ আমাদের রাজ্যে থাকুক, কিন্তু বাংলা ভাষার উপর যদি কেউ আক্রমণ করে তাহলে সেটা কিন্তু আমরা কোনো মতেই মানব না। আমরা যেন ভুলে না যাই যে আমাদের এই রাজ্যটা এটা বিজয় বাদল দীনেশের রাজ্য, তৃতীয়তা হওয়ার কেদারের রাজ্য। এই রাজ্যকে এত সহজে হার মানানো যাবে না। ধন্যবাদ। এইবার আপনাদের সামনে বলবেন রন্তিদেব সেনগুপ্ত। আপনারা এতক্ষণ সকলের কথা শুনলেন, বিশেষ করে যারা ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে যে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলার জন্য যারা হেনস্থার শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, তাদের কথা শুনলেন। একটু যদি দেখেন যে অত্যাচারের ধরনগুলো কিরকম। পেল অর্ডার দিয়ে একজনকে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে সীমান্তের বাইরে। কিছু পরিযায়ী বাঙালি মানুষকে তাদের সুইম জ্যাকেট পরিয়ে সমুদ্রে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে জাহাজ থেকে, রোহিঙ্গা তখন। দিল্লিতে জয় হিন্দ কলোনিতে শিশু বৃদ্ধা নিয়ে যে বাঙালি পরিবারগুলি থাকেন, দিনানি দীক্ষায়ী পরিবার, তাদের জল বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও সেই দিল্লি হাইকোর্টে সেই মামলায় তারা জিতেছেন। আজকে একটি দৈনিক সংবাদপত্রে দেখলাম গুড়গাঁওতে গাড়ি এসে ওই পরিযায়ী বাঙালি শ্রমিকদের ধরে দিয়ে যাচ্ছে। রাত্রিবেলা রাতের অন্ধকারে গাড়িতে এসে তাদের তুলে নিয়ে গিয়ে সেখানে তাদের ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। গুড়গাঁও থেকে সেই কলোনি থেকে মানুষগুলো প্রাণের ভয় পালিয়ে আসছে। এই ধরনের অত্যাচার কারা করে? কোন সভ্য ভদ্র মানুষের পক্ষে এই ধরনের অত্যাচার করা সম্ভব না। এই ধরনের অত্যাচার করেন যারা, তারা মাফিয়া এবং তারা দুর্বৃত্ত। আর এই ধরনের অত্যাচার গুলোকে যারা সমর্থন করে তারাও মাফিয়া এবং তারাও দুর্বৃত্ত। আমরা দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে একটা কথা বলতে চাই যে এই অত্যাচারের বিরুদ্ধে, বাঙালির ওপর এই অত্যাচারের বিরুদ্ধে বাঙালি রুখে দাঁড়াবে, পশ্চিমবঙ্গের বাঙালি। কিন্তু সেই সঙ্গে আমরা এই দেশে বিভিন্ন প্রদেশে ভাষাভাষী, বিভিন্ন ভাষার যারা মানুষ বাস করেন, যারা গণতন্ত্রে আস্থা রাখেন, যারা মানবিক অধিকারের ওপর মানবাধিকারে আস্থা রাখেন, আমরা তাদের কাছে আহ্বান জানাই যে বাঙালির উপর এই অত্যাচারের বিরুদ্ধে তারাও রুখে দাঁড়ান। কারণ এটা শুধু বাঙালির উপর অত্যাচার নয়, এটা গণতন্ত্রের উপর অত্যাচার, এটা দেশের মানুষের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ এবং মানবাধিকারের লাঞ্ছনা। কাজে এর বিরুদ্ধে শুধু বাঙালি কেন, ভারতবর্ষের প্রতিটি গণতন্ত্রপ্রেমী মানুষের রুখে দাঁড়ানো উচিত। কারণ আজ আঘাতটা বাঙালির উপর আসবে, কাল যে তামিলদের উপর আসবে না কথা কে বলতে পারে, তারপর দিন মালায়ালিদের উপর আসবে, তারপরের দিন পাঞ্জাবিদের উপর আসবে না কে বলতে পারে। কাজে আজ তারাও সবাই রুখে দাঁড়ান। এই রাজ্য থেকে 12 জন বিজেপির বিধায়ক, নির্বাচিত বিধায়ক আছে, তারা একটি কথা বলেন এই অত্যাচারের বিরুদ্ধে, বরং তারা নানা রকম যুক্তিতর্ক দিয়ে এই অত্যাচারগুলিকে সমর্থন করছে। বাঙালির ভোটে জিতেছে এরা, বাঙালির ভোটে জিতে আজকে বাঙালির বিরুদ্ধাচরণ করছে। এরা বাঙালির শত্রু, এ কথা আমরা পরিষ্কার করতে একদম পরিষ্কার ভাবে এরা বাঙালির শত্রু। দেশ বাঁচাও গণতন্ত্র, দেশ বাঁচাও গণমঞ্চ এটা মনে করে যে বাংলা ভাষায় কথা বলার অধিকার দেশের সর্বত্র বাঙালিদের রয়েছে, এটা কোনো অন্যায় নয়। যেমন এখানে যারা অন্য প্রদেশের মানুষ বাস করে তাদের নিজেদের ভাষায় কথা বলার অধিকার রয়েছে, তাদের নিজেদের সংস্কৃতিকে রক্ষা করার অধিকার রয়েছে, এবং পশ্চিমবঙ্গে সেই ভাষার উপর কখনো আঘাত হয় না, সেই সংস্কৃতির উপর কখনো আঘাত হয় না। পশ্চিমবঙ্গ সেই সৌজন্য দেখাতে জানে। দেশ বাঁচাও গণমঞ্চ মনে করে যে এই যে বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে বাঙালিদের উপর অত্যাচার আসছে, সেই রাজ্য সরকারগুলো সৌজন্য দেখাবে।
এটা দেশ বাঁচাও গণমঞ্চ আশা করে এবং দেশ বাঁচাও গণমঞ্চ মনে করে যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার রক্ষা করার একটা বড় দায় প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। তিনি সেই দায় অস্বীকার করে আজকে ব্রিটেন, কালকে মালদ্বীপ, পরশু ব্রাজিল ঘুরে বেড়াতে পারেন না। তিনি মণিপুরের মানুষের অধিকার রক্ষা করতে পারেননি, পালিয়ে বেড়াচ্ছেন। বাংলার মানুষের অধিকার রক্ষা করতে পারছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। তিনি তার নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করবেন, এটা আশা করুন, আশা করি আমরা। যদি তা না করেন তাহলে বাঙালির সেই শক্তি আছে তাকে সেই দায়িত্ব এবং কর্তব্য পালনে বাধ্য করা, সেই শক্তি বাঙালির আছে। বাঙালিকে সেই শক্তি প্রদর্শনে বাধ্য করবেন না প্রধানমন্ত্রী, এটা আমরা আশা করি। দেশ বাঁচাও গণমঞ্চ এই বাঙালিদের আর একটা কথা বারবার বলা হচ্ছে, শুধু পরিযায়ী শ্রমিক কেন, বিভিন্ন বাঙালি পরিবার গত কয়েক প্রজন্ম ধরে অন্ধ্রপ্রদেশে বাস করেন, উত্তরপ্রদেশে বাস করেন, হরিয়ানায় বাস করেন, বিহারে বাস করেন এবং তারা সেখানে চাকরি করেন, কেউ পারিবারিক সূত্রে বাস করেন। আঘাত তাদের উপরও আসছে। পরিযায়ী শ্রমিকরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, খেটে খাওয়া মানুষ, তাদের পেলো গাড়ি করে ছুড়ে ফেলে দেওয়া যায়, তাদের বস্তিতে হামলা চালানো যায়। ওই মানুষগুলোকে তো সেটা করা যায় না, তাদের উপর আক্রমণটা অন্যভাবে। দিল্লির চিত্তরঞ্জন পার্কে মাছ মাংস বিক্রি বন্ধ করে দেওয়া যায়, সেখানে বাঙালিকে বাধ্য করা যায় যে নবরাত্রির সময় নিরামিষ খেতে। সেটাও কিন্তু আঘাত, সেটাও কিন্তু বাঙালি সংস্কৃতির উপর আঘাত, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত। আজকে যদি সেই উচ্চবিত্ত বাঙালিরাও রুখে না দাঁড়ান, এই মানুষগুলোর পাশে না দাঁড়ান, কালকে তাদের বাড়ি ঘরও কিন্তু দখল হয়ে যাবে, তাদেরও কিন্তু বাধ্য করা হবে যে বাঙালির সংস্কৃতি ভুলে যেতে। আঘাতটা চারদিক থেকে আসছে। এই যে পরিযায়ী শ্রমিকেরা কারা? এরা দিন আনি দিন খায়, খেটে খাওয়া গরিব মানুষ। বিজেপি শাসিত সরকারগুলো এই গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এই গরিব মানুষগুলোর উপর অত্যাচার করছে। এটা শুধু বাঙালির উপর অত্যাচার তো নয়, বেনিয়াদের দল, কিছু কর্পোরেট সংস্থার অর্থে পরিপুষ্ট দল, তারা দেশের গরিব মানুষের উপর অত্যাচার করছে, দেশের গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিটি মানুষের রুখে দাঁড়ানো উচিত। দেশ বাঁচাও গণমঞ্চ এই বিষয়টি নিয়ে একটি লাগাতার আন্দোলনের কর্মসূচি নেবে। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রকে সম্মান করে, যারা মানবাধিকারের গুরুত্ব বোঝে, তারা এই আন্দোলনে আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমরা বাধ্য করব বিভিন্ন রাজ্যে মানে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের এই হেনস্থা, এই অত্যাচার বন্ধ করা এবং এই হেনস্থা, এই অত্যাচার বন্ধ করার লক্ষ্যে আন্দোলনকে যতটা সম্ভব তীব্র করা দরকার সেই তীব্র আমরা করব। এবং পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে আমরা একটা অনুরোধ রাখবো যে মানুষরা আজকে বাংলা এবং বাংলা বিরোধী, বাঙালি বিরোধী কার্যকলাপ করছেন এবং বারবার রোহিঙ্গা বলে এই পরিযায়ী মানুষগুলোকে দেখে দিতে চাইছেন, যারা বিভিন্ন সভা সমিতিতে ঘুরে নেচে বলছেন যে ওই রোহিঙ্গাদের আমরা দেখে নেবো, 17 লাখ রোহিঙ্গা নাকি। কোথায় এসব তথ্য পাচ্ছেন কে জানি না। এরা আসলে বাংলার ইতিহাস, দেশের ইতিহাস, বাঙালির সংস্কৃতি কিছুই জানেন না, তো এইসব কথা বলছে। তো এদেরও বাংলা, পশ্চিমবাংলার মানুষ প্রতিটি স্তরের, প্রতিটি শ্রেণীর, প্রতিটি ধর্মের মানুষ এদের প্রত্যাখ্যান করবেন, এদের পশ্চিমবঙ্গ থেকে কুলোর বাতাস দিয়ে বিদায় করবেন, এটাই আমরা আশা করব। বাঙালিকে এত সহজে শেষ করা যায়নি, ব্রিটিশরাও পারেনি। বাধ্য হয়ে কলকাতা থেকে রাজধানী গুটিয়ে দিল্লিতে চলে গিয়েছিল বাঙালি বিপ্লবীদের বোমার আঘাতকে। বলে বাঙালিকে এত সহজে শেষ করা যায় না, তাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েও শেষ করা যাবে না, পেইলোডার দিয়ে ছুড়ে ফেলেও দাগিয়ে দিয়ে শেষ করা যাবে না তাকে। বাঙালি জেগে উঠছে, বাঙালি জেগে উঠবে এবং যারা এই কাজ করে তাদের হিমালয়ের ওপারে একদম ভারতবর্ষ থেকে বিদায় করে বাঙালি ছাড় থাকবে।
আপনাদের সকলকে আমাদের ধন্যবাদ। দেশ বাঁচাও গণমঞ্চের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের ধন্যবাদ। জয় বাংলা। আমি আর দুটো কথা বলে শেষ করব। প্রথম বিষয় হচ্ছে, এখানে মতুয়া ভাইরা তারা বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি উদ্যোগ নেন তার কাছে ওনাদের এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। আমি তাদের বলবো যে ইতিমধ্যেই তিনি বলেছেন যে আমি তো মতুয়াদের সাথে আছি, থাকবো, কোনো চিন্তা নেই, আর আক্রমণ হোক তখন আমি ঠিক রাস্তায় রাখবো, তাদের সাথেই একসাথে রাখবো। এখানে আমার সংখ্যালঘু ভাই আছেন গোলামকে বলবো যে মুসলিম হিসেবে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমাদের এই সরকার এবং আমাদের এই গণমঞ্চ আমরা মুসলিমদের সংখ্যালঘুদের যে অধিকার, সেই অধিকারের সাথে আছি, তাদের সাথেই থাকবো। আর একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে দেখুন, পরিযায়ী শব্দটা এটা যেন চালু হয়ে গেল একেবারে যখন আমাদের কোভিড হলো তখন থেকে চালু হয়ে গেল। আমরা এটাকে সাধারণত বলতাম মাইগ্রেন্ট, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় এসছে, এক দেশ থেকে অন্য দেশে এসছে। মাইগ্রেশন রেজিস্ট্রি পর্যন্ত আছে, মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে কেন আমরা এটা শুধুমাত্র এই শ্রমিকদের জন্যই বুঝব? আমরা এখানে যারা আছি তাদের কতজন কপুরুষ ধরে কলকাতায় আছি, আমরাও মাইগ্রেন্ট। আমাদের একটা বড় অংশ যারা গ্রাম থেকে শহরে এসছে, 300 বছর 500 বছরের ইতিহাস, কেউই কলকাতায় সভ্যতা গড়ে তুলিনি। আমরা এখানে মাইগ্রেন্ট হিসেবে এসেছি, লেখাপড়া শিখতে হোক, চাকরি করতে হোক, কোনো অফিসে যেতে হোক, এই জায়গা থেকে আমরা মাইগ্রেন্ট। কাজেই এই মাইগ্রেন্ট শ্রমিকদের মর্যাদা দিতে শিখতে হবে, তাহলে আমরাও আমাদের মর্যাদাটা পাব। আর একটা কথা, সেটা হচ্ছে যে বাংলা শুধুমাত্র তাকে দমিয়ে দেওয়া যায়, এটা যারা চিন্তা করছে তারা স্বপ্ন দেখছে। এই বাংলা তার সমস্ত শক্তি দিয়ে, সেখানে মতুয়ারাও থাকবেন, সংখ্যালঘুরাও থাকবেন, ভদ্রলোকেরাও থাকবেন, সবাই থাকবেন, ছাত্র, যুব, মহিলা, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে আমার সাংবাদিক বন্ধুরা পর্যন্ত সবাই মিলেই এই বাংলার সম্মান আমরা বাঁচাবো। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।